কাশ্মীর ট্রিপের শেষটা আমরা করতে চেয়েছিলাম মা বৈষ্ণোদেবীর দর্শন দিয়ে। পরিকল্পনা ছিল, ইচ্ছা ছিল, ভক্তি ছিল, আর ছিল অনেক আশা। কিন্তু এই যাত্রা আমাদের শুধু আধ্যাত্মিক অভিজ্ঞতাই দেয়নি, দিয়েছে কিছু বাস্তব শিক্ষা, যে বিষয়গুলো আগে থেকে জানলে দর্শন অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হতে পারে। তাই এই ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও দরকারি তথ্য। জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া। ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 4:30 বাজে। আমরা কাটরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। শ্রীনগর থেকে দীর্ঘ সফরের পর আমরা কাটরা পৌঁছই। সারাদিনের বাস জার্নির ক্লান্তি তখন শরীরে স্পষ্ট। তারপরও মনে ছিল একটাই ইচ্ছা, এই ট্রিপটা মা বৈষ্ণোদেবীর দর্শন দিয়ে সম্পূর্ণ করব। তাই সিদ্ধান্ত নিই সেদিন রাতেই ট্রেক শুরু করব। এখন বিকেলবেলা 7টার সময়। আমরা এখন বিকেলই এখানে কাটরাতে। এখন চলেছি আমরা RFID কার্ড করাতে বা পার্চি করাতে। আমরা ঠিক করেছি আমরা রাত 9টার পর খেয়ে দিয়ে একবারে রাত্রিবেলা জার্নি করব, রাত্রিবেলা যাত্রা শুরু করব এবং সারা রাত যাত্রা করে আমরা বৈষ্ণোদেবী পৌঁছবো। রাত্রিবেলা ওখানে আমরা পুজো দেব এবং সকালবেলা নেমে আসবো। তো এখন যাচ্ছি হাঁটা পথে। চলে এসেছি আমরা পার্চি গেটে। এই যে পার্চি গেট, এই যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে, এই কাউন্টার থেকে আমরা পার্চি করব, RFID কার্ড করাবো। ঢুকছি আমরা সেখানে। এই হচ্ছে কাউন্টার, এই হচ্ছে কাউন্টার। আমাদের RFID কার্ড হয়ে গেছে, পার্চি হয়ে গেছে। অন্য সময় ভিড় থাকে, আমরা এখন রাত্রিবেলা এসেছি বলে তাই 7টার পরে বেশ ফাঁকা ছিল। আমরা দাঁড়ালাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, একটু ওয়েট করতে হলো না। একদম আমরাই প্রথম পার্সন ছিলাম আর কি। 3 জনের RFID কার্ড করে নিলাম। RFID কার্ডগুলো একটু দেখিয়ে দাও তো তোমাদের। 3 জনের RFID কার্ড হয়ে গেছে, 3 জনের RFID কার্ড হয়ে গেছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আপনারা পার্চি করাবেন তার 3 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করতে হয়, এটা একটা নিয়ম আছে। তো সেই বুঝে সেই অনুযায়ী আপনারা পার্চি করিয়ে রাখবেন। দেখিয়ে দিলাম জায়গাটা, কাউন্টার দেখিয়ে দিলাম কীভাবে পার্চি করাবেন। ওখানে গিয়ে জাস্ট প্রত্যেকের আধার কার্ডটা দিতে হবে। ওরা নিজেরাই সমস্ত কিছু ফিল আপ করে আপনাকে সঙ্গে সঙ্গে অন দ্য স্পট একটা ছবি তুলবে, ক্যামেরার দিকে তাকাতে বলবে আর কার্ড আপনাকে হাতে দিয়ে দেবে। আপনারা চাইলে অটো ভাড়া করে নিতে পারেন। অটোতে বলবেন পার্চি গেট যাব, যেখানে পার্চি করা হয়, ওরা নিয়ে চলে আসবে। কিন্তু যখন দর্শনে যাবেন তখন কিন্তু মনে রাখবেন, তখন কিন্তু পার্চি গেট বললে হবে না, তখন বলতে হবে দর্শন গেট। আপনি যদি বলেন দর্শন গেট, তাহলে দর্শন গেটের সামনে আপনাদের নিয়ে গিয়ে নামাবে, যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। সন্ধ্যাবেলায় আমরা RFID কার্ড করিয়ে নিই। ডিনার সেরে রওনা দিয়ে ট্রেক শুরু করতে। ভাবনাটা ছিল সহজ, রাতে উঠলে দিনের গরমের কষ্ট কম হবে। কিন্তু তখন বুঝিনি এটাই ছিল আমাদের প্রথম বড় ভুল। আমরা গেটের মুখে এসে দাঁড়িয়েছি। এখন লম্বা লাইন, এই যে লম্বা লাইন, ওই যে সামনে গেট, গেটের সামনে আমরা লাইন দিয়েছি। এবার উঠতে চলেছি। হাতে লাঠি নিয়ে নিয়েছি, 10-20 টাকা করে লাঠি নিয়েছে। ফেরত দেওয়ার সময় 10 টাকা ফেরত দেবে বলেছে। আচ্ছা, চুনরি নিয়েছি, চুনরিটা আমরা একটু পরেই পরে নেব। রাত 10টা 22। এখন এই শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সামনে আমরা চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছি। প্রবেশপথেই প্রথমে পড়ে সিকিউরিটি ফ্রিস্কিং পয়েন্ট, যেখানে ছেলে ও মেয়েদের জন্য থাকে আলাদা লাইন এবং খুবই কড়া চেকিং। ব্যাগ স্ক্যানিং থেকে শুরু করে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাই এখানে অত্যন্ত সুশৃঙ্খল। আমরা ঢুকে এসেছি ফ্রিস্কিং পয়েন্ট দিয়ে। ভেতরে এসে আমরা মাথায় পেট্টি বেঁধে নিলাম। জয় মাতা দি। চেকিং পার করেই ধীরে ধীরে শুরু হলো আমাদের পাহাড়ি পথের যাত্রা। রাস্তার দুধারে সারি সারি দোকান, যেখান থেকে সহজেই পাওয়া যায় চুনরি, লাঠি, জল, এনার্জি ড্রিঙ্ক, শুকনো খাবার, এমনকি রেনকোটও। অনেক ভক্ত এখান থেকেই লাঠি সংগ্রহ করেন, কারণ সামনে দীর্ঘ 13 থেকে 14 কিলোমিটার পাহাড়ি পথ। কাটরা থেকে ভবন পর্যন্ত মোট দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আর সম্পূর্ণ পথটাই পাকা ও আলোকসজ্জায় সজ্জিত, তাই রাতেও যাত্রা করা সম্ভব। ভাবিন হাঁপিয়ে গেছে, একটু বসেছে, আমরাও দাঁড়িয়ে আছি। যদিও পথের প্রথম প্রধান স্টপ বানগঙ্গা, যেখানে অনেক ভক্ত পবিত্র জল স্পর্শ করে যাত্রা শুরু করেন, কিন্তু রাতে ওঠার জন্য আমরা এটা করিনি।
এরপর ধীরে ধীরে এগোতে এগোতে পৌঁছানো যায় চরণ পাদুকা মন্দিরে, যা কাটরা থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। মায়ের চরণ পাদুকা মন্দির, বিশ্বাস করা হয় যে মায়ের চরণ পাদুকা করেছিল। মায়ের চরণ পাদুকা সেই মন্দির, বিভিন্ন দেবী মূর্তি সজ্জিত রয়েছে। একটা খোলস ত্যাগ করলাম, ওপরের জ্যাকেট সোয়েটার যেগুলো ছিল সব খুলে ফেলেছি, অরেঞ্জয় খুলে ফেলেছি। অরেঞ্জয়ের এটা প্রথম ট্রেকিং এক্সপিরিয়েন্স, দেখা যাক। না, এটা এত উঁচুতে প্রথম এক্সপিরিয়েন্স করছে ট্রেকিং রুট সেইভাবে, তো দেখা যাক ও শেষ পর্যন্ত টানতে পারে কিনা। অবশ্যই টানতে পারবে। কি আমরা পারবো তো টানতে? ভাবিন উই ক্যান ডু ইট। চলো, জয় মাতা দি। জয় মাতা দি। চলো। আরও কিছুটা পথ গেলেই আসে অর্ধকুমারী, যা এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ স্টপ এবং কাটরা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এইটা হচ্ছে অর্ধকুমারী যাওয়ার রাস্তা। অর্ধকুমারী এখান থেকে এই পথে চলে যেতে হবে। অর্ধকুমারী হয়ে যদি হাতিমাথা মার্গ হয়ে যদি আমরা পৌঁছই ভবনে, তাহলে 6.5 কিলোমিটার। আর যদি আমরা এখানে হিমকোটি মার্গ হয়ে এই রাস্তা দিয়ে যাই, তাহলে 5.5 কিলোমিটার। তো আমরা হিমকোটি মার্গ হয়েই যাব ঠিক করলাম। এখানেই রয়েছে গর্ভজুন গুহা, যেখানে দেবী বৈষ্ণবী তপস্যা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। অনেকেই এখানে বিশ্রাম নিয়ে তারপর আবার যাত্রা শুরু করেন। এখান থেকে ভবন পর্যন্ত আরও প্রায় 6 থেকে 7 কিলোমিটার পথ বাকি থাকে, তবে এই অংশের রাস্তা তুলনামূলকভাবে প্রশস্ত ও সহজ। একটা ছোট্ট শর্টকাট নিয়ে নিলাম। শর্টকাট নিয়ে মাঝে সিঁড়িতে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে পিছনে দেখুন, আমার নিচে ভ্যালির মধ্যে কি সুন্দর শহরটাকে দেখা যাচ্ছে, রাতের আলোতে ঝিকমিক করছে। একটা অপরূপ দৃশ্য, একটু ক্যামেরাবন্দি করলাম। রাতে পাহাড়ে ওঠা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। প্রথম বাদ সাধে লোডশেডিং। ফাইনালি কারেন্ট এসেছে, আমরা আবার যাত্রা শুরু করেছি। আর 1 কিলোমিটার দূরে রয়েছে অর্ধকুমারী থেকে। খুব শীঘ্রই আশা করি অর্ধকুমারী পৌঁছে যাবো। বাবিন একটু রেস্ট নিচ্ছে, ওর একটু টায়ার্ড লাগছে। আমরা পারবো, তাই তো বাবিন? পারবো তো আমরা? জোশটা একটু কমে গেছে, তো পারবো। চলুন। পাহাড়ের আবহাওয়া কিন্তু খুব দ্রুত বদলে যায়। শুরু হয় ঘন ঘন মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির মধ্য দিয়েও এগোতে হচ্ছিল আমাদের। রীতিমতো শিলাবৃষ্টি আরম্ভ হয়ে গেল। শরীরে আগের সফরের ক্লান্তি, সাথে ঠান্ডা আবহাওয়া, ধীরে ধীরে যাত্রাটা কঠিন হয়ে উঠছিল, বিশেষ করে আমার ছেলে অরিঞ্জয়ের জন্য। এই হলো হিমকোটি মার্গের ভোজনালয়। হিমকোটি মার্গ হয়ে আমরা এই পথে যাচ্ছি ভবনের উদ্দেশ্যে। হিমকোটি মার্গ পেরিয়ে এখনও প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। চলুন দেখা যাক। আপনি বসে গেছে, চলো ওঠো 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 ওঠো, চলো। 4টে বাজে রাত, এখন আমরা হেঁটে চলেছি। এখনও প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে। তো দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই আর পুজো দিতে পারি। যেতে যেতে মাঝপথে বৃষ্টি নেমে গেছে, কারেন্টও অফ হয়ে গেছে। বৃষ্টি নেমেছিল তাতে অসুবিধা ছিল না, কিন্তু কারেন্টটা অফ হয়ে যাওয়াতে খুব সমস্যা দেখা দিয়েছে, চারদিক দেখা যাচ্ছে না। আমরা এইভাবে মোবাইলের আলো জ্বালিয়ে আমরা চলেছি। মাথায় ছাতা, কারণ সব জায়গাতে নেই, শেড নেই, সেই জায়গাগুলোতে মাথায় ছাতা নিতে হচ্ছে। নিয়ে এইভাবে কষ্ট করে আমরা চলেছি। দেখা কখনো ঝোড়ো হাওয়া, কখনো বৃষ্টি, কখনো শিলাবৃষ্টি, কখনো লোডশেডিং, সব কিছুকে একের পর এক মাথায় নিয়ে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমরা চলেছি মা বৈষ্ণো দেবী দর্শনে। এখনও পৌঁছতে পারিনি, এখনও 500 মিটার মতো রাস্তা বাকি। বারবার বাদ সাধছে বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া, কখনো প্রচণ্ড ফাঁকা জায়গাগুলো দিয়ে জলের গতি। তাই আরও সময় লেগে যাচ্ছে। যে রাস্তাটা হয়তো 5-6 ঘন্টায় ক্রস করা যায়, সেটা আমাদের প্রায় 6 ঘন্টা ক্রস করে গেছে। দেখা যাক কতক্ষণে পৌঁছই। ভোরের দিকে আমরা অবশেষে মা বৈষ্ণোদেবীর ভবনের কাছে পৌঁছে যাই।
মনে তখন এক অদ্ভুত আনন্দ, আর শরীরে ক্লান্তি। আর একটু, তারপরই দর্শন। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। লকার রুমের সামনে অসংখ্য ভক্ত আশ্রয় নিয়েছিলেন। কেউ বৃষ্টির জন্য, কেউ দর্শন শেষে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে দাঁড়িয়ে মালপত্র রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এরপর জানতে পারি ভোর 4টে থেকে 6টা পর্যন্ত ভবন বন্ধ থাকে, ফলে লম্বা লাইন পড়ে গিয়েছিল। এই সময়টাতেই সবথেকে কঠিন মুহূর্ত আসে। আমার ছোট ছেলে অরিঞ্জয় তখনও 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে জেনে প্রচণ্ড ক্লান্তিতে কাঁদতে শুরু করে। আমরা সবাই তখন ভিজে গেছি, ঠান্ডায় কাঁপছি, আর বিশ্রাম নেওয়ার মতো লকার শেডের নিচেও তিল ধারণের জায়গা নেই। আমি তনুশ্রীকে বললাম, আমি ব্যাগ আর মোবাইল ধরে দাঁড়াচ্ছি, তুমি ছেলেকে নিয়ে আগে দর্শন করে এসো, তারপর আমি যাব। কিন্তু ওর উত্তরটা আজও মনে গেঁথে আছে, দর্শন করলে আমরা একসাথেই করব, না হলে নয়। সেই মুহূর্তে বুঝলাম দর্শনের থেকেও পরিবারের একসাথে থাকাটা হয়তো আরও বেশি জরুরি। সব পরিস্থিতি বিচার করে, ছেলের শারীরিক অবস্থা, প্রবল বৃষ্টি, ঠান্ডা, ভিড় এবং বিশ্রামের অভাব, আমরা লকার রুমের সামনে এক কোণে বসে পড়লাম। অরিঞ্জয়কে কোলে নিয়ে তনুশ্রী তাকে একটু গরম কাপড়ে জড়িয়ে দিল। আমরা ঠিক করলাম আগে একটু বিশ্রাম নিই, তারপর যা হওয়ার তা হবে। ধীরে ধীরে বৃষ্টি কমলো, আকাশ পরিষ্কার হতে শুরু করলো। দিনের আলো ফুটতেই পরিস্থিতিও একটু স্বাভাবিক হলো। তারপর সুযোগ বুঝে আমরা লকার রুমের মোবাইল, ব্যাগ ইত্যাদি রেখে দর্শনের লাইনে দাঁড়ালাম। লাইন ছিল দীর্ঘ, কিন্তু এবার মনে ছিল এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল মা নিজেই হয়তো সময়টা ঠিক করে দিয়েছেন। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। আমরা একসাথে পরিবারের সবাই মিলে একে একে মা বৈষ্ণোদেবীর দর্শন সম্পন্ন করলাম। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ক্লান্তি, কষ্ট, অপেক্ষা সব যেন মিলিয়ে গেল এক আশীর্বাদে। তবে তখন আর শরীরে ভৈরনাথ পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না। বিশেষ করে অরিঞ্জয়ের কথা ভেবে আমরা সেখান থেকেই নিচে নামার সিদ্ধান্ত নিই। মনে শুধু একটাই তৃপ্তি, মায়ের দর্শন আমরা একসাথে করেছি, আর সেই আশীর্বাদ নিয়েই ফিরে এলাম। যারা পরিবার বা বাচ্চাদের নিয়ে মা বৈষ্ণোদেবী দর্শনে যাবেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। সারাদিন ট্রাভেল করে সেদিনই ট্রেক শুরু করবেন না। রাতে ওঠার আগে আবহাওয়ার পূর্বাভাস চেক করুন। ছোট বাচ্চা থাকলে পর্যাপ্ত বিশ্রাম খুব জরুরি। ভোরের ভবনের বন্ধের সময় 4টে থেকে 6টা মাথায় রাখুন। রেনকোট, গরম কাপড় ও অতিরিক্ত এনার্জি খাবার রাখুন। লকার ও বিশ্রামস্থলের ভিড়ের জন্য মানসিক প্রস্তুতি নিন। এই যাত্রা আমাদের কাছে শুধু দর্শন নয়, ছিল এক বড় শিক্ষা। পরিকল্পনা, ধৈর্য এবং পরিবারের গুরুত্ব। দীর্ঘ পথ, ভিড়, বৃষ্টি, ক্লান্তি, সব কিছুর মাঝেও একটা জিনিস সবচেয়ে বেশি অনুভব করেছি, মায়ের আশীর্বাদ আর পরিবারের একসাথে থাকার শক্তি। মা বৈষ্ণোদেবীর দরবারে দাঁড়িয়ে মনে হয়েছিল এটা শুধু দর্শন নয়, বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। হয়তো ভৈরনাথ দর্শন এবার সম্পূর্ণ করা হয়নি, কিন্তু মন ভরে গেছে এক অদ্ভুত শান্তিতে। বিশ্বাস আছে মা আবার ডাকবেন, আর সেই দিন আমরা আবার ফিরে আসব, আরও প্রস্তুত হয়ে, আরও ভক্তি নিয়ে, পুরো পরিবার একসাথে পূর্ণ দর্শন সম্পূর্ণ করতে।